আমরা আকবর পর্যন্ত পড়েছিলাম, আকবরের যে কনকুয়েস্ট লাস্ট 1601 1602। তারপর সিংহাসনে কে বসছিল বলো? আকবর এবং হরকা বাই, যার পত্নী হরকা বাই ছিল, হরকা বাই সাথে বিয়ে বিয়ে হয়েছিল 1562-তে, এবং তাদের ছেলে হচ্ছে কি জাহাঙ্গীর। ঠিক আছে, এবং জাহাঙ্গীর আকবরের এগেনস্টে বিদ্রোহ করেছিল। বিদ্রোহ মানে কি, যে সিংহাসনে বসার জন্য 1599 সাল থেকে 1599, 1599 সাল থেকে তিনি জাহাঙ্গীর, আমরা দেখলাম 1601 1602 রিভল্ট করছে জাহাঙ্গীর 1599 1599 থেকে, কিন্তু সিংহাসনে কখন বসছে? সিংহাসনে বসছে 1605। তাহলে জাহাঙ্গীর ক্রাউন্ড, ক্রাউন্ড মানে সিংহাসনে বসছে 1605 সিই কমন এরা। 1605 সালে জাহাঙ্গীর সিংহাসনে বসছে। 1605 অ্যাজিউম দ্য নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নূর উদ্দিন, সব বাংলা লিখে দিচ্ছি দেখো, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নূর উদ্দিন, এটা হলো না আমার, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, এটা আলাদা আলাদা ছিল, এরকম ছিল নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। 1599 রিভল্ট করেছিল। হি অ্যাজিউম দ্য মানে থ্রোন 1605, 1605-এ সিংহাসন দখল করেছিল। কোন টাইটেল নিয়ে করলো? নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর টাইটেল নিয়ে সিংহাসনে বসলো। ষোলোশো এগারো, 1611, 1611-তে তিনি বিয়ে করলেন কার সাথে? মেহেরুন নিসা, মেহেরুন নিসা, মেহেরুন নিসা কি টাইটেল নিল? নূরজাহান, নূরজাহান যাকে আমরা জানি নূরজাহান। মেহেরুন নিসা সাথে বিয়ে হলো কখন? ম্যারেড 1611, 1611, 1611 সালে মেহেরুন নিসার সাথে বিয়ে হলো, এবং কি টাইটেল নিল? নূরজাহান। নূরজাহানের বাংলা মানে মিনিং হচ্ছে লাইট অফ দ্য ওয়ার্ল্ড, লাইট অফ দ্য ওয়ার্ল্ড। নূরজাহান জগতের আলো। নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। সেই নূরজাহান টাইটেল নিয়ে, মানে টাইটেল নিয়ে বিয়ে করলো, মানে বিয়ের পরও নাম দেওয়া হয়েছিল নূরজাহান। ঠিক আছে, হ্যাঁ, জাহাঙ্গীর, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এই টাইটেল নিয়ে তিনি সিংহাসনে বসছিলেন। দেখো, বেশি ডিটেলসে যাব না, অনেক ডিটেলস আছে। জাহাঙ্গীরের অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একজনের নামটাকে বলতেই হবে, আসাফ খান। এই আসাফ খান, আসাফ খানের সাথে বিয়ে হচ্ছে মমতাজ। মমতাজ নাম দেওয়া হচ্ছে, নোন এজ মমতাজ। এক মিনিট দাঁড়াও, সরি ভুল হলো একটু। আসাফ খান ছেলের নাম নয়, আসাফ খানের বোনের সাথে বিয়ে হচ্ছে, এটা বোঝা মানে এইগুলো জিনিসগুলো না মাথা খারাপ করে দেয়। আসাফ খানের বোন, দ্য সিস্টার অফ আসাফ খান। আসাফ খানের বোনের সাথে বিয়ে হচ্ছে কার? জাহাঙ্গীরের ছেলে, যার নাম হচ্ছে, নামটা ছেড়ে দাও, জাহাঙ্গীরের থার্ড সন লিখে রাখবে, থার্ড সন, তৃতীয় পুত্র, থার্ড সন
থার্ড সন, তৃতীয় পুত্র। জাহাঙ্গীরের তৃতীয় পুত্রের সাথে কার বিয়ে হচ্ছে? সিস্টার অফ আসাফ খান, যার নাম হচ্ছে ওই মমতাজ। মমতাজ নামে যিনি পরিচিত। তাহলে মমতাজ সাথে কার বিয়ে হচ্ছে? জাহাঙ্গীরের থার্ড সন মমতাজ। প্রিন্স খুররাম এর নাম কি থার্ড সনের? আমরা যে জানি শাহজাহান, তাকে নিয়ে জানলেই হবে, বাকি সনগুলো নিয়ে জানার দরকার নেই। প্রিন্স খুররাম, অরিজিনাল নাম কি ছিল? খুররাম। জাহাঙ্গীরের তৃতীয় পুত্র, যার নাম হচ্ছে খুররাম, তার সাথে মমতাজের বিয়ে হচ্ছে। এই মমতাজের অরিজিনাল নাম হচ্ছে আঞ্জুমান বানু বেগম। এটার বাংলা আমি আর পারলাম না। আঞ্জুমান বানু বেগম, আঞ্জুমান বানু বেগম। দেখো, অরিজিনাল নেম মমতাজের, মমতাজের অরিজিনাল নেম হচ্ছে কি নাম বললাম? আরজুমান। এটা আঞ্জু না করে আরজুমান করবে, ARJ, বাংলাতে লিখতে পারো আরজুমান বানু বেগম। এর নাম ছিল পরবর্তী ক্ষেত্রে, এর কি নাম হলো? মমতাজ বানু বেগম। তাহলে আবার পুরো গল্পটা বলে দিচ্ছি, দেখো প্রথম থেকে লেখা হয়েছে এগুলো। জাহাঙ্গীর 1599 সিংহাসনে বসার জন্য একটা ঝামেলা করছে। তারপর সিংহাসনে বসলো 1605, কি টাইটেল নিল? নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। ঠিক আছে। এরপর 1611-তে জাহাঙ্গীরের বিয়ে হচ্ছে। ঠিক আছে, জাহাঙ্গীরের বিয়ে হচ্ছে 1611। তার সাথে বেরিয়ে হলো মেহেরুন নিসা। সে কি টাইটেল নিল? নূরজাহান টাইটেল নিল। ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা গল্প, যে জাহাঙ্গীরের ছেলে থার্ড সন, যাকে আমরা শাহজাহান বলে জানি, তার অরিজিনাল নেম হচ্ছে প্রিন্স খুররাম। সেই প্রিন্স খুররামের সাথে বিয়ে হচ্ছে আসাফ খান, আসাফ খানের বোন, যার নাম হচ্ছে তোমার আরজুমান বানু বেগম। এই আরজুমান বানু বেগমের টাইটেল আমরা যাকে জানি, যেটার নামে পরিচিত, তিনি হচ্ছেন মমতাজ। এই মমতাজ মহল বলা হয় না, তাজমহল, সেটা কার জন্য বানিয়েছিল? এই মমতাজের জন্য। ঠিক আছে। আরজুমান্দ বানু বেগম, অরিজিনাল নাম কি? আরজুমান্দ বানু বেগম, 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। প্রিন্স খুররাম, যার অরিজিনাল টাইটেল কি নিয়েছিল পরে? শাহজাহান, সিংহাসনে বসার পর। প্রিন্স খুররাম, প্রিন্স খুররামের সাথে বিয়ে হচ্ছে আসাফ খান। আসাফ খান লোকটা কে ছিল? দেখো, গল্পটা হচ্ছে, আরেকটা গল্প আছে এখানে। ওটা পরে বলবো, এখন যেটা বলছি, দেখো সিংহাসনে যখন এই বিয়ে হলো, তার সাথে বিয়ে হলো প্রিন্স খুররামের সাথে আরজুমান বানু বেগম। বিয়ের 10 বছর পর, মানে 10 বছর বিয়ে হওয়ার, এরা রুল করতো, এই আসফ খান, মানে এদের কথা মতো সব চলতো। আরজুমান বানু বেগম, জাহাঙ্গীরের যে ছেলে প্রিন্স খুররাম, যখন বিয়ে করলো কাকে? আরজুমান বানু বেগম, মমতাজকে, এবং মজনাব মমতাজের ভাইকে, এই আসফ খান। এরা বিয়ের 10 বছর বলা হয় যে এরা দিল্লির শাসনভার পরিচালনা করতো। ঠিক আছে, এটা কথিত আছে। আহাঙ্গীরের ছোট ছেলের নাম লিখে রাখো, ইয়াংগেস্ট সন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ইয়াংগেস্ট সন, সব থেকে ছোট ছেলে, ইয়াংগেস্ট সন, যার নাম হচ্ছে শাহরিয়ার, SHAH, শাহরিয়ার।
দেখো গল্পটা দেখো এরপর। পরবর্তী যে হবে উত্তরাধিকারী আরো জাহাঙ্গীরের ছেলে আছে, ঠিক আছে। উত্তরাধিকারী হওয়ার জন্য ক্ষমতার লোভ, বিরাট লোভ। উত্তরাধিকারী হওয়ার জন্য শাহজাহান কি করলো? শাহজাহান এটা প্রথম থেকেই মানে ওই যে বিদ্রোহ ব্যাপারটা ওটা কিন্তু করতে থাকছিল। শাহজাহান অরিজিনাল নেম ছিল খুররাম, যে তার বাবার এগেনস্টে বিদ্রোহ করা এটা ছিল তার একটা অ্যাম্বিশন, মানে যে বিদ্রোহ করে আমি রাজা হব, এটা তার মনের মধ্যে ছিল। শাহজাহানকে জাহাঙ্গীর অর্ডার দিল যে তুমি কান্দাহার প্রভিন্সটাকে দখল করো। কান্দাহার, কান্দাহার বলে একটা জায়গা ছিল, সেই কান্দাহার প্রভিন্সটাকে দখলের জন্য যাওয়ার জন্য অর্ডার করলো। কে অর্ডার করলো? জাহাঙ্গীর। জাহাঙ্গীর তখন রাজা আছে, ঠিক আছে। যে কান্দাহার প্রভিন্সটাতে তুমি যাও, অর্ডার দেওয়া হলো, তার লিখবে যে জাহাঙ্গীর অর্ডার, আদেশ দিল কান্দাহার প্রভিন্স দখল করার। কাকে অর্ডার দিল? শাহজাহানকে। কিন্তু ভয়ে যায়নি শাহজাহান, কারণ সেই সময় কান্দাহার প্রভিন্স কোর্ট ফাঁকা ছিল, রাজসভা, এবং ফাঁকা হওয়ার জন্য সেই সময় কারা দখল করেছিল? কান্দাহার দখল করেছিল শাহ আব্বাস, পার্সিয়ান একজন শাহ আব্বাস। শাহ আব্বাস দখল করেছিল, পার্সিয়ানের একজন রুলার বলতে পারো। শাহ আব্বাস পার্সিয়ান একজন রুলার, শাহ আব্বাস কান্দাহার দখল করেছিল। তাহলে ভয়ে কে গেল না? শাহজাহান গেল না। জাহাঙ্গীরের মৃত্যুর পর 1627 সাল, কোন সময়? 1627-এ জাহাঙ্গীর মারা গেল। এই জাহাঙ্গীরের মৃত্যুর পর 1627 পয়েন্ট করে লিখবে, জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান আগ্রায় গেল। জাহাঙ্গীর মারা যাওয়ার পর শাহজাহান আগ্রাতে গেল, এবং সেখানে যারা নোবেলস ছিল সেই নোবেলসদের সহায়তায়, নোবেলস মানে কি? তার যে সভাসদ, যা কোর্টের যারা কোর্টিয়ার, তাদের সহায়তায়, এবং ওখানে চিফ ইয়ে ছিল, তোমার কমান্ডার বলতে পারো, আসাফ খান। আসাফ খান মমতাজের ভাই, মমতাজের সাথে শাহজাহানের বিয়ে হয়েছে, মমতাজের ভাই আসাফ খান ওই জায়গাটা আগ্রা দখল করে রেখেছিল আসাফ খান। তাহলে তাদের সাপোর্টে শাহ আব্বাস। তো দিল্লির যারা, এই আগ্রার যারা দেওয়ান ছিল, মানে নোবেল ছিল, কোর্টের যারা সভাসদ, এবং আসাফ খান, এদের সহযোগিতায় শাহজাহান সিংহাসনে বসছে, ঠিক আছে। শাহজাহান সিংহাসনে বসছে 1627। হ্যাঁ, এই গল্পটা ছেড়ে দাও। এরপর একটা গল্প বলি, যেটা হচ্ছে ব্রিটিশরা প্রথম এই জাহাঙ্গীরের রাজসভাতে ভারত আক্রমণ করতে এসেছিল 1609। ক্যাপ্টেন হকিন্স, কি নাম লোকটার? ক্যাপ্টেন হকিন্স 1608 থেকে 9 এই সময় এসেছিল ক্যাপ্টেন হকিন্স। ব্রিটিশরা প্রথম জাহাঙ্গীরের রাজসভাতে এই পারমিশন নিতে এসেছিল, যেটা পরীক্ষাতে বেশি কোশ্চেন আছে। এই যে পয়েন্ট গুলো বললাম অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইগুলো যেটা বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপ্টেন হকিন্স প্রথম এসেছিল ভারত আক্রমণ, মানে ভারতে তোমার ব্যবসা করার পারমিশন নেওয়ার জন্য। বল কোশ্চেন আছে যে কোন মোগল সম্রাটের রাজসভায় ক্যাপ্টেন হকিন্স ভারতে এসেছিল প্রথম? 1609 বা 1608। তারপরে স্যার স্টিফেন হকিন্স কিন্তু পারমিশন পায়নি। তার পরবর্তী ক্ষেত্রে কে এসেছিল? স্যার টমাস রো 1615। হ্যাঁ, স্যার টমাস রো। স্যার টমাস রো 1615 সালে, 1615, 1615 সালে, 1615 সালে স্যার টমাস রো ভারত আক্রমণ করেছিল, কি? পারমিশন নেওয়ার জন্য মুঘল রাজসভায়। মুঘল রাজসভায় পারমিশন নিয়েছিল, কি নেওয়ার জন্য? পারমিশন নেওয়ার জন্য বাংলায় মানে ভারতে ব্যবসা বাণিজ্য করার। তাহলে একজনের নাম বললাম কি? স্যার স্টিফেন হকিন্স। আরেকজনের নাম কি বললাম? স্যার টমাস রো। স্যার টমাস রো এর মধ্যে এক ধরনের বইয়া ছিল তোমার দক্ষতা,
যে বিভিন্ন ভাষায় তিনি কথা বলতে পারতেন। সেন্ট টমাস রো বিভিন্ন ভাবে রাজাকে তোমার মোহিত করলো, ঠিক আছে, মন মুগ্ধ করলো। যেমন ভাবে তানসেন গান গেয়ে বৃষ্টি এনে দিচ্ছিল, এ আবার বিভিন্ন মানে তার সঙ্গীত বিদ্যা বিভিন্ন রকম ভাবে তার গুণী ব্যক্তি ছিল। তো সেন্ট টমাস রো বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় রাজাকে কোনোভাবে ইমপ্রেস করলো। ডেমাগগ টাইপের লোক। ডেমাগগ মানে কি বলেছিলাম, এ পার্সন হু হ্যাভ এ স্কিল টু ইমপ্রেস সামওয়ান অর টু মোটিভেট বা টু ফ্যাসিনেট সামওয়ান। তো তাদেরকে বলা হয় ডেমাগগ। ডেমাগগ মানে হচ্ছে মানুষকে ছলে বলে কৌশলে বোঝানো, এটাকে ডেমাগগ। হু হ্যাভ এ স্কিল টু পারফর্ম অর টু কাউকে ইমপ্রেস সামওয়ান, এটাকে ডেমাগগ বলা হয়। তো স্যার টমাস রো এর মধ্যে এরকম কিছু কোয়ালিটি ছিল। তো ব্রিটিশরা পারমিশন পেয়ে গেল বাংলায় মানে ভারতে ব্যবসা বাণিজ্য করার। একচেটিয়া পায়নি, আস্তে আস্তে পেয়ে গেছিল। তো মোগলদেরকে এইভাবে ব্রিটিশরা বুঝিয়ে সুঝিয়ে ব্যবসা বাণিজ্য করার পারমিশন নিয়েছিল। দেখো জাহাঙ্গীরের আমলে জাহাঙ্গীরের একটা আত্মজীবনী আছে, যেটার নাম হচ্ছে তুজু কি জাহাঙ্গীরি। কি নাম? তুজু কি জাহাঙ্গীরি। লিখে রাখবে, তুজু কি জাহাঙ্গীরি, সব ঘরে লিখবে। তুজু কি জাহাঙ্গীরি। তুজু কি জাহাঙ্গীরি বইটি কার লেখা? জাহাঙ্গীরের লেখা। বাবরের লেখা আত্মজীবনের কি নাম? বাবর নামা বা তুজু কি বাবরি। কোশ্চেন এসেছে অনেকবার, ডব্লিউবিসিএস প্রিলিমস মেন্স অনেকবার এসেছে, যে দুজন মোগল সম্রাটের নাম বলো যারা নিজেদের আত্মজীবনী লিখেছিল। বাবর হবে আর জাহাঙ্গীর হবে, ঠিক আছে। তুজুক ই জাহাঙ্গীরি, ঠিক আছে, এটা হচ্ছে জাহাঙ্গীরের লেখা অটোবায়োগ্রাফি। এবং তার রাজসভাতে একজন কবি ছিল, কোর্ট পোয়েট, যার নাম লিখে রাখো, আমি লিখে দিচ্ছি নামটা, আব্দুল হামিদ লাহোরি। আব্দুল, হ্যাঁ, আব্দুল হামিদ লাহোরি, যার লেখা বইটি হচ্ছে পাদশাহ নামা। এটি বইটির নাম, আব্দুল হামিদ লাহোরি। দেখো জাহাঙ্গীরের, আমরা দুটো ছেলের কথা বলছিলাম। একটা ছেলে হচ্ছে থার্ড সন, যার নাম হচ্ছে তোমার প্রিন্স খুররাম। একজন ছোট ছেলে যার নাম হচ্ছে শাহরিয়ার। এই শাহরিয়ারকে সাপোর্ট করছিল নূরজাহান, যে নেক্সট উত্তরাধিকারী হবে এই ছোট ছেলে। প্রবলেমটা ওখানে তৈরি হয়েছে। জাহাঙ্গীর এর পর শাহজাহান চাইছে যে আমি রাজা হব, ও চাইছে আমি রাজা হব। নূরজাহান কাকে সাপোর্ট করেছিল? এই ছোট ছেলেকে, ইয়াংগেস্ট সন, ঠিক আছে। এই শাহরিয়ারের সাথে ওটা তার বিয়ে হয়েছিল, ওটা জানা দরকার পড়ে না, এটুকু জেনে রাখো প্রবলেম হয়েছিল। আর ইয়াংগেস্ট সন তোমার চেয়েছিল সিংহাসনে বসতে, কিন্তু সিংহাসনে বসতে পারেনি। পরে রাজা কে হলো? ওই শাহজাহানই হলো। তাহলে 1687 কি বললাম, 1627 জাহাঙ্গীর মারা গেল। তারপর শাহজাহান সিংহাসনে বসছে। শাহজাহানের সময়কালকে কি বলা হয়? মুঘল যুগের স্বর্ণযুগ। কেন বলা হয় বলো? স্বর্ণযুগ কেন বলা হয়? কারণ তিনি অনেক কিছু বানিয়েছিলেন। বিভিন্ন ফোর্ট, তাজমহল থেকে শুরু করে দেওয়ানি আম, দেওয়ানি খাস। আগ্রাতে যেগুলো আছে তোমার ফোর্ট, দেওয়ানি আম, দেওয়ানি খাস, জামা মসজিদ থেকে শুরু করে যেগুলো তোমার বিভিন্ন ফোর্ট আছে, সেগুলো সব, মতি মসজিদ, শীষমহল, এইগুলো সব বানিয়েছিল শাহজাহান। তাহলে শাহজাহানদের অরিজিনাল নাম কি ছিল? প্রিন্স খুররাম। খুররম। কার সাথে বিয়ে হয়েছিল? মমতাজ। অরিজিনাল নাম কি ছিল? আরজুমান বানু বেগম।
ঠিক আছে। দেখো তিনি শাহজাহান সিংহাসনে বসে দক্ষিণের দিকটাকে দখল করার জন্য একটু উঠে পড়ে লেগেছিল। দক্ষিণটা ওদের হাতছাড়া ছিল অনেকটা। তোমার বিজয়নগর, বাহমনি এগুলো হওয়ার পর দক্ষিণের সময়টা কিন্তু দক্ষিণের দিকটা দখল করার চেষ্টা করছিল। এটা ছিল তার একটা সফলতা। 1632 সালে লিখে রাখবে শাহজাহান ডিফিটেড পর্তুগিজ। 1632, 1632 পয়েন্ট করে লিখবে শাহজাহান। শাহজাহানের কার সাথে বিয়ে হচ্ছে এটা লিখলে শাহজাহান 1632-এ কি করছে? 1632, 1632, 1632-এ লিখে রাখবে শাহজাহান ডিফিটেড পর্তুগিজ। পর্তুগিজদের পরাজিত করেছিল শাহজাহান। কোথায়? নিয়ার হুগলি। HUGLI, হুগলি। এই হুগলি নয়। তারা এখানে রেগুলার একটা ট্রেডিং ব্যবসায় করতো। এখানে রেগুলার ট্রেডিং, অ্যাবিউজ অফ ট্রেডিং প্রিভিলেজ, তারা সুবিধা সুযোগ সুবিধা এখানে নিত। কোথায়? নিয়ার হুগলি। কাদের এগেনস্টে? পর্তুগিজ। আচ্ছা, প্রথম পর্তুগিজ নাবিক কে ভারত আক্রমণ করেছিল? ভাস্কো ডা গামা। কত সাল? 1498 সালে। আচ্ছা, 1632-এর ঘটনা বললাম। এবং 1639 সালে আরেকটা পয়েন্ট লিখে রাখবে, যেটা তিনি কান্দাহার সিকিউর করেছিলেন। কান্দাহার, কান্দাহার তিনি তার দখলে নিয়ে এসেছিলেন। কান্দাহার নিরাপদ স্থানে তার দখলে নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে কান্দাহার। বিভিন্ন ক্যাম্পেইন করলো দখলে নেওয়ার জন্য, কিন্তু দখলে নিয়ে আসেননি, মানে আসতে চেষ্টা করেছিলেন, একটু ভুল হলো। সিকিউরড বাট ফেলড, পরে কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। চেষ্টা করেছিল কান্দাহার দখল করার জন্য 1639, একটা ক্যাম্পেইন করেছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। এই সময় রক বিল্ডিং, যে বিভিন্ন চূড়া বা ফোর্ট বানানো, সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল শাহজাহানের সময়। যে তিনি যেগুলো বানিয়েছিলেন পরপর লিখে রাখো। মতি মসজিদ আগ্রাতে বানিয়েছিলেন, আগ্রা মতি মসজিদ। মতি মসজিদ, MOTI, মতি মসজিদ। এটা কোথায় বানিয়েছিল? আগ্রাতে বানিয়েছিল। ব্রেকেটে লিখে রাখবে মতি মসজিদের ইম্পর্টেন্স কি। পুরোপুরি হোয়াইট মার্বেল, সাদা মার্বেল দিয়ে তৈরি। পুরোপুরি হোয়াইট মার্বেল, সাদা মার্বেল দিয়ে তৈরি। হোয়াইট মার্বেল বেল্ট, হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, সাদা মার্বেল দিয়ে তৈরি। তারপর লিখে রাখবে আগ্রাতে আর কি বানিয়েছিল? শীষমহল, শীষমহল, শীষমহল বানিয়েছিল। মুসাম্মান বুর্জ, MUSSAMAN, মুসাম্মান বুর্জ। এগুলো মনে রাখা সম্ভব নয় সবগুলো। তাহলে যেটা মনে রাখতে বলছি, শীষমহল আর মতি মসজিদ, এই দুটো মনে রাখতে। আগ্রাতে। এরপর লেখো দেওয়ানি আম, দেওয়ানি খাস, রেড ফোর্ট। রেড ফোর্ট, লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা কে বানিয়েছিল? শাহজাহান। দিওয়ানি আম, দিওয়ানি খাস, দিওয়ানি আম, দিওয়ানি খাস। তারপর লিখে রাখো জামা মসজিদ। দিওয়ানি আম, দিওয়ানি খাস, জামা মসজিদ। পিকক থ্রোন, পিকক থ্রোনটা বানিয়েছিল কে? বানিয়েছিল বলো তো পিকক থ্রোনটা? কাকে আগে মানে শাহজাহান অ্যাপয়েন্ট করেছিল পিকক থ্রোনটা বানাতে? বেবাদল খান। লিখে রাখো পিকক থ্রোন, পয়েন্ট করবে পিকক থ্রোন বা ময়ূর সিংহাসন, বাংলাতে লিখবে ময়ূর সিংহাসন বানিয়েছিল। ময়ূর সিংহাসন। বেবাদল খান, বেবাদল খান, কি নাম? বেবাদল খান।
পিকক থ্রোন। এই পিকক থ্রোনটা পরে কে চুরি করেছিল জানো? 1739 সালে একজন চুরি করে নিয়ে গেছিল পিকক থ্রোনটা, ময়ূর সিংহাসন। কোথায় রাখা ছিল? ওই আগ্রার ওই তোমার দেওয়ানি আমে রাখা ছিল, আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের মধ্যে এগুলো অবস্থিত, আগ্রা ফোর্টের ভিতরে দেওয়ানি আম, দেওয়ানি খাস এগুলো। তো এই পিকক থ্রোনটা কাকে বানিয়েছিল, লোকটার নাম কি? বেবাদল খাঁ। একে অ্যাপয়েন্ট করেছিল শাহজাহান, বানিয়েছিল শাহজাহানের নামে হচ্ছে, কিন্তু বেবাদল খাঁ বানিয়েছিল। এই পিকক থ্রোনটা চুরি করে পরে নিয়ে গেছিল 1739 সালে নাদির শাহ। নাদির শাহের ভারত আক্রমণ 1739 সালে, এবং তিনি পিকক থ্রোনটা ভারত থেকে ওটা চুরি করে নিয়ে গেছেন, ময়ূর সিংহাসন। এই পিকক থ্রোনটার উপরে আমির খসরুর লেখা দুটো লাইন লেখা ছিল। পিকক থ্রোনের ওপর ওয়ান কাপলেট, কাপলেট মানে কি? জোড়া, দুটো লাইন। যেমন একটা সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছি। উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখতেন, চতুর্দশপদী কবিতা। উইলিয়াম শেক্সপিয়ার সনেটের লাস্টে দু লাইন থাকতো আলাদা করে, এটাকে বলা হতো কাপলেট, কনক্লুডিং কাপলেট। এই কনক্লুডিং কাপলেটে দুটো লাইন মানে কাপলেট, কাপেল মানে টু, কাপলেট মানে দু লাইন। ওকে, তো এই কাপলেট দু লাইন যেটা লেখা থাকতো, এটা কে লিখেছিল, কার লেখা? আমির খসরু। আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি, দ্য প্যারট অফ ইন্ডিয়া, ফাউন্ডার অফ তবলা। এই যে বাদ্যযন্ত্র গুলো আছে কিছু, তবলা, সিতার, এগুলোর ফাউন্ডার আমির খসরু। ঠিক আছে, দুটো লাইন লেখা আছে, লাইনটা কি লিখে রাখো? ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ, ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস, if there is a paradise on earth, it is here. কি আছে? It is here. If there is a paradise on earth, it is here. এটা কে লিখেছিল? আমির খসরু। কোথায় লেখা আছে? ইনস্ক্রাইব করে, খোদাই করে লেখা। ইনস্ক্রাইব মানে কি? INSCRIB। ইনস্ক্রাইব মানে হচ্ছে খোদাই করা। ময়ূর সিংহাসনের উপর খোদাই করে রাখা ছিল, যেটা কি লেখা ছিল? ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ, ইট ইজ হিয়ার। যদি সেখানে মানে এখানে কোনো প্যারাডাইস বা স্বর্গ আছে, সেই স্বর্গটা হচ্ছে এখানে। প্যারাডাইস মানে কি? হ্যাভেন। ইফ দেয়ার ইজ এ হ্যাভেন অন আর্থ, ইট ইজ হিয়ার। তাহলে প্যারাডাইস মানে কি বললাম? হ্যাভেন। আমির খসরুর দুটো লাইন ময়ূর সিংহাসনের উপর ইনস্ক্রাইব করা আছে, খোদাই করে রাখা ছিল। দেখো, শাহজাহানের লেখা যে বই, মানে শাহজাহানের আত্মজীবনী নয় এটা, এটা হচ্ছে বায়োগ্রাফি। সেটার নাম হচ্ছে শাহজাহান নামা। প্রত্যেকটাই ওরকম সহজ মনে রাখতে, আকবর থেকে আকবর নামা, শাহজাহান থেকে শাহজাহান নামা। এটা লিখেছিল ইনায়াত খান। লিখে রাখবে, শাহজাহান নামা লিখেছিল শাহজাহান নামা। ইনায়ত খান, INAYAT, বাংলাতে লিখতে পারো ইনায়ত খান। দেখো, এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখো। এই সময় একজন ইটালিয়ান ট্রাভেলার, যার নাম ছিল মানুচ্চি। কি নাম? মানুচ্চি। এই মানুচ্চি ছিল ইতালিয়ান একজন পর্যটক, ইতালিয়ান পর্যটক, যিনি ভারতে আক্রমণ করেছিলেন। কি নাম? মানুচ্চি। MANUCCHI, মানুচ্চি। শাহজাহানের হঠাৎ অসুস্থ হয়ে গেল কত সাল? 1657। 1657 সালে কার মৃত্যু, এই মানে শরীর খারাপ হলো?
শাহজাহানের। তাহলে শাহজাহান কি কি তৈরি করেছিল আরেকবার রিপিট করে নাও তো, বলো কি কি তৈরি করেছিল। তাজমহল করেছিল, আগ্রায় তাজমহল করলো, আগ্রা তার কি কি করেছিল, দেওয়ানি আম, দেওয়ানি কার, দেওয়ান শীষমহল, আর রেড ফোর্ট দিল্লিতে বানিয়েছিল, আর মতি মসজিদ, মতি মসজিদ, ময়ূর সিংহাসন, জামা মসজিদ, ঠিক আছে। তারপর ধরো তোমার পিকক থ্রোনটা বানিয়েছিল, পিকক থ্রোনটা কে বানিয়েছিল, বেবাদল খাঁ। এটাতে কি লেখা ছিল, ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ ইট ইজ হিয়ার, কে লিখেছিল, আমির খসরু লিখেছিল। দুটো লাইন এটা আমির খসরু লিখেছিল। 1632 সালে এখানে একটা গল্প বলছিলাম যে পর্তুগিজরা এখানে আক্রমণ মানে তোমার ব্যবসা বাণিজ্যের সাথে একটা ঝামেলা হয়। 1657 হঠাৎ অসুস্থ হয়ে গেল জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর বলছে শাহজাহান। তার 4জন ছেলে, কি নাম, দারা শিখো, সুজা, অরঙ্গজেব আর মুরাদ বক্স। কি নাম, দারা শিখো বা দারা, একসাথে কি কি বলা হয় শর্ট নামে, দারা, সুজা, আরেকজন নাম হচ্ছে অরঙ্গজেব, আরেকজন নাম হচ্ছে মুরাদ। 4টা ছেলে, শাহজাহানের 4জন ছেলে। বুঝতেই পারছো, সিংহাসন, ক্ষমতা, বিরাট লোভ, আমি রাজা হবো, আমি রাজা হবো, আমি রাজা হবো, সবাই বলছে। অসুস্থ হয়ে গেছে মানে এরপর মারা যাবে, অসুস্থ হয়ে গেছে সেদিকে ধ্যান নেই, রাজা কে হবে সেটা নিয়ে চিন্তা। বুঝতে পারছো, বাবা তো মরবে এবার, ঠিক আছে, সময় হয়েছে এবার মরবে, কিন্তু তার আগে থেকে ঠিক করে নিতে হবে যে কে সিংহাসনে বসবে। তো দারা শিখো ছিল খুব বিখ্যাত, মানে কি বলবো, খুব ভালো রাইটিং স্কিল। দারা শিখো, এই যে ভগবত গীতা আছে না, এটাকে পার্সিয়ানে লিখেছিল। কোশ্চেন আছে, লিখে রাখো, দারা শিখো, সাইডে লিখে রাখবে, এখন তুমি 4টে নাম লিখে রাখো। দারা শিখো, 4জন সন, প্রথম একজনের নাম লিখে রাখো, দারা শিখো। দারা শিখো, 2 লেখো মুরাদ, মুরাদ, মুরাদ বক্স, মুরাদ বক্স। 3 লেখো সুজা, সুজা, SHUGA, সুজা লিখতে পারো, বাংলাতে লিখে দিচ্ছি সুজা। আরেকজন 4 নম্বর হচ্ছে অরঙ্গজেব। তাহলে 4জনের নাম, একজন দারা শিখো, দারা শিখো লিখে রাখো, এলডেস্ট, সব থেকে বড়, এলডেস্ট সন, সব থেকে বড় ছেলে হচ্ছে দারা শিখো। একে জাহানারা সাপোর্ট করেছিল। মুরাদ বক্স, মুরাদ বক্স ছিল, লিখে রাখো, গভর্নর অফ মালওয়া এন্ড গুজরাট, গভর্নর অফ মালওয়া এন্ড গুজরাট। মালব প্রদেশ ও গুজরাট প্রভিন্সের কে ছিল, গভর্নর ছিল মুরাদ বক্স। তারপর সুজা, গভর্নর অফ বেঙ্গল, কি নাম, সুজা, সুজা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল। আর অরঙ্গজেব কে ছিল, গভর্নর অফ ডেকান, সাপোর্টেড বাই রোসানারা, গভর্নর অফ ডেকান প্রভিন্স, সাউথ ইন্ডিয়া, ডেকান, ঠিক আছে। এটা হচ্ছে অরঙ্গজেব। তাহলে সব থেকে বড় ছেলের নাম কি, দারা শিখো। দারা, সুজা, অরঙ্গজেব আর মুরাদ, নিজের মতো করে সাজিয়ে নামগুলো মনে রাখবে। দারা শিখো কি করেছিল, ট্রান্সলেট, ট্রান্সলেট ভাগবত গীতা, ভাগবত গীতা ইন্টু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, পারস্য ভাষায়, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ হয়েছে। এরপর হচ্ছে এর সাথে আরেকটা জিনিস করেছিলেন তিনি, লিখে রাখো, উপনিষদ, উপনিষদটাকেও পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিল, উপনিষদ। তাহলে ভগবত গীতা আর উপনিষদ, উপনিষদ এই দুটোই কিন্তু ট্রান্সলেট করেছিলেন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। আমাদের কতগুলো উপনিষদ আছে, 108টা উপনিষদ আছে। কতগুলি পুরাণ আছে, 18টি পুরাণ আছে। হিন্দু শাস্ত্রে কতগুলি পুরাণের কথা বলা হয়েছে, 18টি। আচ্ছা,
দারা শিখো তাহলে সবথেকে বড় দারা শিখোকে সাপোর্ট করেছিল জাহানারা, ওই শাহজাহানের একজন স্ত্রী, যার নাম ছিল জাহানারা। কজন ছিল, কে কে ছিল, তোর নাম মনে রাখতে হবে না, যেটুকু বলছি সেটুকু মনে রাখ। বাংলা বইটা থেকে একবার পড়বে, ওই জায়গাটার পিডিএফটা দেখি দিয়ে দিতে হবে। বই আছে বাংলা? কোন বইটা? বই আছে? ঠিক আছে, আমি একটা পিডিএফ দেবো, বাংলাটা পড়বে। তাহলে এই জায়গাটা বলা হলো ঔরঙ্গজেব তারপর সিংহাসনে বসছে। ঔরঙ্গজেব চারজন এদেরকে মেরে দিয়েছিল, আসলে দারাকে মারেনি, বাকিগুলোকে মেরে দিয়েছিল। সে সম্রাট অশোকের মতো, সম্রাট অশোক কতজনকে মেরেছিল? 99 জন ভাইকে মেরেছিল, চণ্ডাশোক বলা হতো। ঠিক আছে, তো এই যে ঔরঙ্গজেব ওই ধরনেরই বলতে পারো, ভাইদেরকে হত্যা করে সিংহাসনে বসছে ক্ষমতার লোভে। ঠিক আছে, ক্ষমতার লোভে সিংহাসনে বসছে। ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছে জানো? কেন জানার কথা বলছি, কারণ হচ্ছে ঔরঙ্গজেবের পর যে সময়কালটা আসছে, 1707 সালে মৃত্যু হয়েছিল, সেটাকে বলা হয় তোমার ওই মডার্ন হিস্ট্রির শুরু। 1707 থেকে আধুনিক যুগের শুরুবাত বলা হয় ওই ঔরঙ্গজেবের মৃত্যুর যে সময়টা। কারণ তারপর সেরকম মুঘল যারা রুলার ছিল অতটা পাওয়ারফুল ছিল না। যেমন ধরো তোমার ফারুক সিয়ার ছিল, 1717 সালে আমরা জানি ফারুক সিয়ার একজন ফরমান জারি করেছিল। সেই সময় বাংলার নবাবদের একটা আধিপত্য তৈরি হচ্ছে, মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, 1757 পর্যন্ত আমরা দেখেছি বাংলার নবাবরা ব্রিটিশদের সাথে একটা সবসময় কি একটা ঝামেলায় জড়িয়ে থাকতো। তাহলে সেন্ট্রাল প্রভিন্সে কারা দায়িত্বে ছিল? মুঘলরা। আর বাংলায় কারা দখল করে রেখেছিল? বাংলার আলাদা নবাব ছিল। যেমন ভাবে এখন সেন্ট্রাল আর স্টেট আছে, সে তখন সেই রকমই ছিল। তাহলে ব্রিটিশরা সবসময় প্রথম ভারতে, ব্রিটিশরা প্রথম কখন এসেছিল বললাম? 1609, 1600 দিকে বলা চলে। 1609 নিতে এলো কে? স্যার স্টিফেন হকিন্স। কার রাজসভাতে এসেছিল? জাহাঙ্গীরের রাজসভায়। তারপর 1615 সালে আমরা দেখলাম স্যার টমাস রো পুরোপুরি পারমিশন নিল এবং বাণিজ্য করতে শুরু করলো। এইভাবে পুরো বাণিজ্য ব্রিটিশরা চলছিল। এর সাথে সাথে তোমরা যে জিনিসটা আমি পড়াবো এরপরে, যেটা হচ্ছে ইউরোপিয়ান ইনভেশন, যে বিভিন্ন ইউরোপীয় যে শক্তিগুলো এদিকে তোমার মুঘলদের সময় ওইদিকে দক্ষিণ ভারতে যারা ছিল সব বলছি ওই কি বিরোধী ইউরোপিয়ান শক্তিগুলোর নাম কি? ডাচ, তারপর ধরো তোমার কি নাম, পর্তুগিজ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, এরা ভারতে এসেছিল। ঠিক আছে, ফ্রেঞ্চরা। তো ফ্রেঞ্চদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হতে শুরু হলো, ফ্রেঞ্চ পর্তুগিজদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হতে শুরু করলো। আস্তে আস্তে ব্রিটিশরা সুপিরিয়র হয়ে গেল এবং পুরো ভারতটা দখল করতে শুরু করলো। ইংল্যান্ডে যখন ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছে, বাংলাতেও ফ্রেঞ্চের সাথে ইংল্যান্ডে মানে ওই ব্রিটিশদের যুদ্ধ হচ্ছে। ব্রিটেন থেকে যারা এসছে তারাই তো ব্রিটিশ, তাই তো? ব্রিটেনের অ্যাডজেক্টিভ ফ্রম ব্রিটিশ। তাহলে এখানে ইংরেজদের সাথে যুদ্ধ হলো ফ্রেঞ্চদের, ওখানেও যখন যুদ্ধ হচ্ছে এখানেও হচ্ছে। সেইভাবে পুরো ভারতটা, ব্রিটিশরা ছিল এমন একটা জাতি, মানে তোমার জাতি বলতে পারো, যারা কিছু নিয়ে আসেন, যারা কিছু নিয়ে আসেনি এখানে ভারতীয়দেরকে ঠকিয়ে এখান থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতো। তাহলে এইভাবে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে শেষ হচ্ছে। আমরা ঔরঙ্গজেব থেকে বাকি যে মুঘল রুলার্স গুলো, সেগুলো একসাথে ভালো করে একটা ক্লাসে বলবো। তার সাথে তোমরা যেটা পাঠাবো যেগুলো একটু পড়ে, পরের দিন একটা এমসিকিউ আলাদা সেট দেবো পুরো মুঘল ডাইনাস্টির উপর, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেমন ভাবে দিয়ে আসছি সব পরীক্ষা গুলো থেকে। দিল্লি সুলতানের থেকে তোমাদেরকে আলাদা ভাবে দিয়েছিলাম, মুঘল থেকেও করা আছে, মুঘল থেকেও সেই একটা সেট দেবো যেটা কয়েকটা কোয়েশ্চেন করবে। ঠিক আছে, আর
যেটা দেবো একটু টেক্সটটা পড়বে, একটা পিডিএফ দেবো। ঠিক আছে, এরপর দেখো আমরা স্ট্র্যাটেজিকের কিছু একটা পড়ে, আর জিওগ্রাফিটা যেটা হলোই না এখন, একটা বাজে না এখন, না 2.5 ঘন্টা নেওয়া ক্লাস করলে করা যাবে। 2 ঘন্টা লাগবে।